জানিয়ে দেব এই মুহূর্তে পাওয়া সর্বশেষ আপডেট আন্তর্জাতিক সংবাদ। শুরুতেই থাকবে শিরোনাম। পিছু হচ্ছে ভারত ও পাকিস্তানের সেনারা। এদিকে কাশ্মীরি বংশোদ্ভূত লেখক নিতাশার জন্য মাতৃভূমি নিষিদ্ধ। ভারতে বাক স্বাধীনতায় মোদি কুঠার। আতঙ্ক ছড়িয়ে পড়েছে বুদ্ধিজীবী মহলে। টার্গেট করে দেওয়া হচ্ছে রাষ্ট্রদ্রোহী মামলা। কাশ্মীরে ভয়ে ট্যাটু মুছে ফেলছে তরুণরা। জানাবো ইসরায়েলের হাইফা বন্দরে নিষেধাজ্ঞা আরোপ করল ইয়েমেনের সশস্ত্র বাহিনী। অপরদিকে গাজায় হামলা, ইসরায়েলি রাষ্ট্রদূতকে তলব, বাণিজ্য আলোচনা স্থগিত যুক্তরাজ্যের। জানিয়ে দেব আমরা গাজার মানুষকে অনাহারে থাকতে দিতে পারি না বললেন ব্রিটিশ প্রধানমন্ত্রী। এরপরেই থাকবে টুকরো টুকরো হওয়ার আশঙ্কায় সিরিয়া, গৃহযুদ্ধ আসন্ন। সর্বশেষ জানাবো কখনো মাথা নত করবে না ইরান বললেন পেজেশকিয়ান। আপডেট আন্তর্জাতিক সংবাদগুলোর শিরোনাম শুনলেন, এবারে বিস্তারিত। যুদ্ধের এক ভয়ঙ্কর মুহূর্তে দাঁড়িয়েও এবার পিছু হটছে ভারত পাকিস্তানের সেনারা। যুদ্ধবিরতি কার্যকর থাকলেও ভারত ও পাকিস্তানের মধ্যে দোষ চাপানো বন্ধ নেই। তবে এরই মধ্যে স্বস্তির খবর হলো চিরপ্রতিদ্বন্দ্বী দেশ দুটির উভয় দেশের সীমান্ত রেখা থেকে সেনা প্রত্যাহারে সম্মত হয়েছে। এই প্রক্রিয়া শুরু হবে 30 মের মধ্যে। মঙ্গলবার এ তথ্য জানিয়েছে পাকিস্তানের সংবাদ মাধ্যম জিও নিউজ। এই সিদ্ধান্তের সঙ্গে সম্পৃক্ত উচ্চপদস্থ কর্মকর্তারা জানাচ্ছেন, ভারত ও পাকিস্তান একটি বোঝাপড়ায় এসেছে, যার মাধ্যমে আগামী 30 মের মধ্যে তারা নিয়ন্ত্রণ রেখা এবং আন্তর্জাতিক সীমান্ত থেকে তাদের সমস্ত সশস্ত্র সেনাদের ফিরিয়ে আনবে। দুই দেশের সামরিক বাহিনীর শীর্ষ কর্মকর্তারা, বিশেষ করে ডিজিএমওরা সৈন্যদের সরিয়ে নেওয়ার পুরো কাজটির তদারকি করছেন এবং ধাপে ধাপে এটি সম্পূর্ণ করার জন্য পর্যালোচনা করছেন। চলতি মাসের শুরুতে দুই দেশের মধ্যে তুমুল লড়াইয়ের পর এই পদক্ষেপটি খুবই গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে দেখা হচ্ছে। ধারণা করা হচ্ছে এই সিদ্ধান্তের ফলে গেল কয়েক সপ্তাহ ধরে সীমান্তে যে ধরনের সৈন্যদের বাড়তি আনাগোনা দেখা যাচ্ছিল তা কমে আসবে। গত মাসে ভারত শাসিত কাশ্মীরে পর্যটকদের ওপরে সন্ত্রাসী হামলার পর ব্যাপক উত্তেজনা তৈরি হয়। নয়াদিল্লি এই হামলার জন্য ইসলামাবাদকে দায়ী করলেও পাকিস্তান তা প্রত্যাখ্যান করে। তবে ওই ঘটনাকে কেন্দ্র করে ভারত পাকিস্তান সাম্প্রতিক কালের সবচেয়ে বড় সংঘাতে জড়িয়ে পড়ে। পাল্টাপাল্টি গোলাবর্ষণ ও বিমান হামলায় অন্তত 70 জন প্রাণ হারান। এরপর যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আকস্মিকভাবে যুদ্ধবিরতির ঘোষণা দেন, যা এখনও কার্যকর রয়েছে। তার ঘোষণার পর থেকেই সীমান্তে ড্রোন, ক্ষেপণাস্ত্র ও কামান হামলা বন্ধ রয়েছে। নাম প্রকাশে অনিচ্ছুক এক পাকিস্তানি নিরাপত্তা কর্মকর্তা সংবাদ মাধ্যমকে জানিয়েছেন, মে মাসের শেষ নাগাদ সেনারা দুই দেশের মধ্যে ঐক্যমত্যে পৌঁছেছে। ভারতীয় সেনাবাহিনীও জানিয়েছে, সীমান্তের সামনের সারির এলাকা থেকে উভয় পক্ষ তাৎক্ষণিকভাবে সৈন্য সংখ্যা কমানোর সিদ্ধান্ত নেয়। প্রাথমিকভাবে 10 দিনের মধ্যে সব পদক্ষেপ সম্পন্ন করার পরিকল্পনা ছিল, তবে কিছু টেকনিক্যাল জটিলতা থাকায় প্রত্যাহার প্রক্রিয়া সামান্য বিলম্ব হচ্ছে বলে জানিয়েছেন পাকিস্তানি ওই কর্মকর্তা। কাশ্মীরে বংশোদ্ভূত লেখক নিতাশার জন্য মাতৃভূমি নিষিদ্ধ। ভারতে বাক স্বাধীনতায় মোদি কুঠার। আতঙ্ক ছড়িয়ে পড়েছে বুদ্ধিজীবী মহলে। টার্গেট করে দেওয়া হচ্ছে রাষ্ট্রদ্রোহী মামলা। কাশ্মীরে ভয়ে ট্যাটু মুছে ফেলছে তরুণরা। কাশ্মীরে হামলায় সামরিক যুদ্ধের পর ভারত পাকিস্তান উত্তেজনা কমলেও এখনো ঘটনার রেশ কাটেনি। কাশ্মীর ইস্যুতে যেই মুখ খুলছে তার কপালেই জুড়ছে দেশটির উগ্র হিন্দুত্ববাদী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সরকারের কুঠারাঘাত। রোষানলে পড়ছেন ক্ষমতাসীন বিজেপির কট্টর নেতাকর্মীদের। মত প্রকাশ করতে পারছেন না লেখক, বুদ্ধিজীবী, শিক্ষাবিদরা। বাদ পড়ছেন না সাংস্কৃতিক কর্মীরাও। 152, 196 ও 353 ধারায় দেওয়া হচ্ছে রাষ্ট্রদ্রোহী মামলা। সব মিলিয়ে ভারতের বাক স্বাধীনতার শেকড়ে রীতিমতো কুড়াল মারছেন ক্ষমতাসীন মোদী সরকার। আল জাজিরা ও এনডিটিভির রিপোর্ট, গত কয়েকদিনে দেশটিতে রাষ্ট্রবিরোধী কথা বলার অভিযোগে একাধিক শিক্ষাবিদ বা সাংস্কৃতিক কর্মীর বিরুদ্ধে শক্ত পদক্ষেপ নিয়েছে সরকার। আর এতে আতঙ্ক ছড়িয়ে পড়েছে দেশটির বুদ্ধিজীবী মহলে। সামাজিক যোগাযোগ মাধ্যমে কিছু প্রশ্ন তোলায় রোববার আলী খান মাহমুদাবাদ নামের একজন শিক্ষাবিদকে গ্রেপ্তার করা হয়েছে। একই সঙ্গে মহারাষ্ট্রের নাগপুরে একদল সাংস্কৃতিক কর্মীর বিরুদ্ধে দেশদ্রোহ মামলা হয়েছে। তাদের অপরাধ, স্থানীয় এক অনুষ্ঠানে পাকিস্তানে জন্মগ্রহণকারী উপমহাদেশের বিশিষ্ট কবি ফয়েজ আহমেদ ফয়েজের একটি গান গেয়েছিলেন। যে গানটি তারা গেয়েছিলেন সেটি হলো হাম দেখেঙ্গে
লাজিম হে কি হাম ভি দেখেঙ্গে, অর্থাৎ আমরাও দেখব কাজটা সঠিক হচ্ছে কিনা। 1979 সালে বামপন্থী কবি ফয়েজের লেখা এই গান ভারত ও পাকিস্তানে বিভিন্ন শিল্পী এবং গণসংগঠন বারবার গেয়েছে স্বৈরা শাসকদের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলতে। এই ইস্যুতে আরও এক ভুক্তভোগী কাশ্মীরি বংশোদ্ভূত ব্রিটিশ অধ্যাপক লেখক নিতাশা কৌলো 49 বছর, তার জন্য এখন রীতিমতো মাতৃভূমি নিষিদ্ধ। নিতাশার ওভারসিজ সিটিজেনশিপ অব ইন্ডিয়া ওসিআই বাতিল করেছে ভারতীয় কর্তৃপক্ষ, অর্থাৎ এখন থেকে নিজের মাতৃভূমি তার জন্য নিষিদ্ধ। মন চাইলেও আর আসতে পারবেন না কখনো। লেখক নিতাশা অভিযোগ করে বলেছেন, ভারত বিরোধী কর্মকাণ্ড চালানোর অভিযোগে তার ওসিআই বাতিল করা হয়েছে। মূলত স্বাধীনভাবে নিজের মতামত প্রকাশের জন্যই মোদী সরকার এমন পদক্ষেপ নিয়েছে বলেও মন্তব্য করেছেন তিনি। ইসরায়েলের হাইফা বন্দরে নিষেধাজ্ঞা আরোপ করল ইয়েমেনের সশস্ত্র বাহিনী। ফিলিস্তিনে ইহুদিবাদী ইসরায়েলের আগ্রাসন এবং গাজা উপত্যকার উপরে অব্যাহত অবরোধের জবাবে ইয়েমেনি সশস্ত্র বাহিনী হাইফা বন্দরে নতুন নিষেধাজ্ঞা জারি করেছে। গতকাল সোমবার ইয়েমেনি সশস্ত্র বাহিনী এক বিবৃতিতে বলেছে, গাজায় ইসরায়েলের অব্যাহত অবরোধ, ফিলিস্তিনি জনগণের ওপরে দুর্ভিক্ষ চাপিয়ে দেওয়া এবং ইসরায়েলের যুদ্ধবন্ধে অস্বীকৃতির প্রতিক্রিয়া হিসেবে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বিবৃতিতে বলা হয়েছে, আল্লাহর উপর ভরসা করে ইয়েমেনি সশস্ত্র বাহিনী তাদের নেতৃত্বের নির্দেশনা অনুযায়ী হাইফা বন্দরে নৌ অবরোধ কার্যকর করতে কাজ শুরু করার সিদ্ধান্ত নিয়েছে। যেসব কোম্পানির জাহাজ বর্তমানে হাইফা বন্দরে আছে বা সেখানে যাওয়ার পথে রয়েছে তাদের জানানো হচ্ছে যে এই বন্দর এখন থেকে লক্ষ্যবস্তুর তালিকায় অন্তর্ভুক্ত। তারা যেন এই বিবৃতির বিষয়টি এবং পরবর্তী কোনো ঘোষণা বিবেচনায় নেয়। ইয়েমেনি সেনাবাহিনী জানায়, এর আগেও তারা ইসরায়েলের আল রাশ ইলাত বন্দরে কার্যকর অবরোধ আরোপ করে সেটিকে অচল করে দিয়েছে। বিবৃতিতে আরও বলা হয়, নিপীড়িত ফিলিস্তিনি জনগণ ও তাদের প্রতিরোধের সমর্থনে ইয়েমেনি বাহিনী বাড়তি ব্যবস্থা নিতে কনিষ্ঠ হবে না। ইয়েমেনি সামরিক বাহিনী জোর দিয়ে বলে, গাজায় যে ধরনের অবরোধ শেষ হলেই ইসরায়েলি শত্রুর বিরুদ্ধে ইয়েমেনি সশস্ত্র বাহিনীর সকল ব্যবস্থা, বিমান, নৌ চলাচলে নিষেধাজ্ঞা সহ সবকিছুই শেষ হয়ে যাবে। এর আগে ইয়েমেনের এক উচ্চপদস্থ কর্মকর্তা আন্তর্জাতিক বাণিজ্যিক এয়ারলাইন্সগুলোকে ইসরায়েল অধিকৃত অঞ্চলের বেনগুরিয়ন বিমানবন্দরের ফ্লাইট পুনরায় চালু করার বিষয়ে সতর্ক করে দিয়েছেন। লেবাননের আল মায়াদিন চ্যানেলকে সাক্ষাৎকারে বলা হয়, আন্তর্জাতিক বিমান সংস্থাগুলোকে সতর্ক করে বলা হয়েছে, ইসরায়েল অধিকৃত বেনগুরিয়ন আন্তর্জাতিক বিমানবন্দরে পুনরায় ফ্লাইট চালু না করার জন্য। যেসব এয়ারলাইন্স ইসরায়েলের বিমানবন্দরে ফ্লাইট পুনরায় চালুর পরিকল্পনা করছে তারা যেন গন্তব্য পরিবর্তন করে এবং ইয়েমেনি বাহিনী সতর্ক বার্তা গুরুত্বের সঙ্গে বিবেচনা করে। ইয়েমেনের উপতথ্যমন্ত্রী নাসির উদ্দিন আমের গতকাল সতর্ক করে বলেছিলেন, ইয়েমেনি সশস্ত্র বাহিনী আগামী ঘণ্টাগুলোতে বেনগুরিয়ন ও ইসরায়েলের অধিকৃত অন্যান্য বিমানবন্দরে বিমান হামলা চালাবে। গাজায় হামলা, ইসরায়েলের রাষ্ট্রদূতকে তলব, বাণিজ্য আলোচনা স্থগিত যুক্তরাজ্যের। গাজায় ইসরায়েলের চলমান সামরিক হামলার প্রতিবাদে ইসরায়েলের সঙ্গে বাণিজ্য আলোচনা স্থগিত করেছে যুক্তরাজ্য। স্থানীয় সময় মঙ্গলবার ব্রিটিশ পার্লামেন্টের হাউস অব কমন্সে বিষয়টি নিশ্চিত করেন যুক্তরাজ্যের পররাষ্ট্রমন্ত্রী ডেভিড লামি। তিনি জানান, ইসরায়েলের সঙ্গে নতুন মুক্ত বাণিজ্য চুক্তির আলোচনা স্থগিত করা হয়েছে এবং দেশটির রাষ্ট্রদূতকে তলব করা হয়েছে। ডেভিড লামি বলেন, আমরা 2030 দ্বিপাক্ষিক সম্পর্ক রোডম্যাপের আওতায় সহযোগিতার বিষয়টি পর্যালোচনা করব। নেতানিয়াহুর সরকারের কার্যকলাপ আমাদের এই সিদ্ধান্ত নিতে বাধ্য করেছে। তিনি জানান, ইসরায়েলের রাষ্ট্রদূতকে ফরেন অফিসে ডেকে জানানো হয়েছে, গাজায় মানবিক ত্রাণ সরবরাহে বাধা দেওয়া অবস্থানযোগ্য নয়। তার ভাষায়, গাজা পরিস্থিতি এখন অন্ধকারের একটি নতুন ধাপে পৌঁছেছে। পররাষ্ট্রমন্ত্রী লামি বলেন, গাজায় ত্রাণ পাঠানো কঠিন হয়ে পড়েছে। মঙ্গলবার মাত্র 10টিরও কম ত্রাণবাহী ট্রাক সেখানে প্রবেশ করতে পেরেছে। এটি অত্যন্ত জঘন্য কাজ। হাউস অব কমন্সে ব্রিফিংয়ে ডেভিড লামি আরো বলেন, আজ আমরা পশ্চিম তীরে বসতি স্থাপনকারী 3 ব্যক্তি ও 4টি প্রতিষ্ঠানের উপরে নিষেধাজ্ঞা দিয়েছি। তারা নৃশংসভাবে মানবাধিকার লঙ্ঘন করছে। যুক্তরাজ্য এসব অপরাধের বিরুদ্ধে
কঠোর পদক্ষেপ নিচ্ছে। তিনি বলেন, বিশ্ববাসীর চোখ ইসরায়েলের ভাবমূর্তি ক্ষুণ্ণ হচ্ছে। আমাদের কূটনৈতিক প্রচেষ্টা সত্ত্বেও নেতানিয়াহু সরকার অমানবিক কর্মকাণ্ড ও উস্কানিমূলক কথাবার্তা বন্ধ করেনি। ইসরায়েলি জনগণের উদ্দেশ্যে যুক্তরাজ্যের পররাষ্ট্রমন্ত্রী বলেন, এই যুদ্ধ আপনাদের সরকারের কারণে আপনাদের সঙ্গে সম্পর্ক নষ্ট করছে। নেতানিয়াহু এখনই অবরোধ প্রত্যাহার করুন এবং ত্রাণ প্রবেশে বাধা দেবেন না। এদিকে যুক্তরাজ্যের সিদ্ধান্তের প্রতিক্রিয়া জানিয়েছে ইসরায়েল। দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ওরেন মার্মরস্টাইন সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে দেওয়া বার্তায় বলেন, বাইরের কোনো চাপ আমাদের শত্রুদের বিরুদ্ধে লড়াই এবং অস্তিত্ব রক্ষার পথ থেকে সরাতে পারবে না। তিনি আরো বলেন, ডেভিড লামির বক্তব্যের আগেই উক্ত আলোচনা কার্যত অগ্রসর হচ্ছিল না। যুক্তরাজ্য যদি অভ্যন্তরীণ রাজনীতির কারণে ইসরায়েল বিরোধী অবস্থান নেয় তবে তা তাদের নিজস্ব অর্থনৈতিক ক্ষতির কারণ হবে। আমরা গাজার মানুষকে অনাহারে থাকতে দিতে পারি না, বললেন ব্রিটিশ প্রধানমন্ত্রী। যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কায়ার স্টারমার বলেছেন, বোমা হামলার শিকার নিষ্পাপ শিশুদের দুর্ভোগের মাত্রা সম্পূর্ণ অসহনীয়। আমরা গাজার মানুষকে অনাহারে থাকতে দিতে পারি না। মঙ্গলবার 20 মে হাউস অব কমন্সে ইইউ এর সাথে ইউকের পণ্য স্থাপন চুক্তি নিয়ে বক্তব্য প্রদানের সময় একথা বলেন খবর আনাদোলুর। ইসরায়েলি সরকারের সাম্প্রতিক ঘোষণা তারা গাজায় কেবলমাত্র একটি নির্দিষ্ট পরিমাণ সাহায্যের অনুমতি দেবে। সেই সম্পর্কে স্টারমার বলেন, এটি সম্পূর্ণ এবং সম্পূর্ণরূপে অপর্যাপ্ত। এ সময় গাজায় ব্যাপকভাবে মানবিক সহায়তা বৃদ্ধির দাবির উপরে জোর দেন স্টারমার। ব্রিটিশ প্রধানমন্ত্রী আরো বলেন, আমি আজ বলতে চাই, ইসরায়েলের উত্তেজনায় আমরা আতঙ্কিত। আমরা গাজার জনগণকে কোনোভাবেই অনাহারে থাকতে দিতে পারি না। গাজা উপত্যকায় নতুন করে নৃশংসতার কারণে এরই মধ্যে দেশটির সঙ্গে বাণিজ্য আলোচনা স্থগিত করেছে যুক্তরাজ্য। মঙ্গলবার 20 মে এই ঘোষণা দেন ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রী ডেভিড লামি। ইতিমধ্যে যুদ্ধ বন্ধ ও মানবিক বিপর্যয় রোধে আন্তর্জাতিক বিভিন্ন মহল থেকে যুদ্ধবিরতির আহ্বানকে তোয়াক্কা করছে না ইসরায়েল, বরং অভিযান আরও জোরদার করে গাজা নিয়ন্ত্রণ নেওয়ার ঘোষণা দিয়েছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী। টুকরো টুকরো হওয়ার শঙ্কায় সিরিয়া, গৃহযুদ্ধ আসন্ন। সিরিয়া নিয়ে ভয়ঙ্কর সতর্ক বার্তা দিয়েছে যুক্তরাষ্ট্র। দেশটির পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও বলেন, কয়েক সপ্তাহের মধ্যে সিরিয়া সম্ভাব্য ধস এবং ব্যাপক গৃহযুদ্ধের মুখোমুখি হতে পারে। বুধবার 21 মে বিবিসির এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়। মার্কো রুবিও সিরিয়ায় অন্তর্বর্তীকালীন কর্তৃপক্ষকে সমর্থনের আহ্বান জানান। তিনি বলেন, আমরা যদি তাদের অন্তর্বর্তীকালীন কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ না করি তবে সফলতার সম্ভাবনা শূন্য। তিনি সতর্ক করে বলেন, আমাদের মূল্যায়নে অন্তর্বর্তীকালীন কর্তৃপক্ষ কয়েক সপ্তাহের মধ্যে ধসে পড়তে পারে, যা একটি ব্যাপক গৃহযুদ্ধের দিকে নিয়ে যেতে পারে। মঙ্গলবার ওয়াশিংটন ডিসিতে সিনেট ফরেন রিলেশনস কমিটির এক শুনানিতে রুবিও মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সিরিয়ার ওপরের থেকে নিষেধাজ্ঞা তুলে নেওয়ার সিদ্ধান্তের পক্ষে কথা বলেন। গত সপ্তাহে ট্রাম্প সিরিয়ার নতুন নেতা আহমেদ আল সারার সঙ্গে সৌদি আরবের একটি শীর্ষ সম্মেলনে সাক্ষাৎ করেন। সারার সাবেক আল কায়দা কমান্ডার। তিনি গত ডিসেম্বরে বাশার আল আসাদ সরকারকে উৎখাতকারী বিদ্রোহী আক্রমণের নেতৃত্ব দিয়েছিলেন। রুবিও ব্যাখ্যা করেন, ট্রাম্পের যুক্তি ছিল যে অন্যান্য দেশ সারার প্রশাসনকে সাহায্য করতে এবং ত্রাণ পাঠাতে চায়, কিন্তু নিষেধাজ্ঞার ভয়ে তারা এগোতে পারছেন না। তিনি বলেন, অঞ্চলের দেশগুলো ত্রাণ পাঠাতে চায়, সাহায্য করতে চায়, কিন্তু তারা আমাদের নিষেধাজ্ঞার কারণে ভয় পাচ্ছে। সিরিয়ার 13 বছর ধ্বংসাত্মক গৃহযুদ্ধের সময় আসাদের অনুগত বাহিনী দ্বারা সংগঠিত নৃশংসতার জবাবে যুক্তরাষ্ট্র সিরিয়ার ওপরে নিষেধাজ্ঞা আরোপ করেছিল। এই যুদ্ধে 6 লাখেরও বেশি মানুষ নিহত এবং 12 মিলিয়ন মানুষ বাস্তুচ্যুত হয়েছে। মার্কিন পররাষ্ট্র দপ্তর পূর্বে ধর্মীয় এবং জাতিগত সংখ্যালঘুদের সুরক্ষার বেশ কিছু শর্ত পূরণের দাবি জানিয়েছিল। যদিও সারা এই শর্তগুলো পূরণের প্রতিশ্রুতি দিয়েছে, সাম্প্রতিক মাসগুলোতে সিরিয়ায় 2টি মারাত্মক সাম্প্রতিক সহিংসতার ঘটনা ঘটেছে। মার্চ মাসে পশ্চিম উপকূলীয় অঞ্চলে প্রায় 900 বেসামরিক মানুষ, প্রধানত আসাদের আউলাইদ সম্প্রদায়ের সদস্যরা সরকারপন্থী বাহিনীর হাতে নিহত হয়েছে। এছাড়া মে মাসে শুরুতে দামেস্কের 2টি উপশহর এবং দক্ষিণের সোয়াইদা প্রদেশে দ্রুজ ধর্মীয় সংখ্যালঘু নতুন নিরাপত্তা বাহিনী এবং সুন্নি ইসলামপন্থী যোদ্ধাদের মধ্যে সংঘর্ষে 100 জনেরও বেশি মানুষ নিহত হয়েছে। কখনো মাথা নত করবে না ইরান, বললেন মাসুদ পেজেশকিয়ান। ব্যহিক চাপের কাছে কখনোই মাথা নত করবে না ইরান,
এমন স্পষ্ট বার্তা দিয়েছেন দেশের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান। একই সঙ্গে তিনি জানান, ইরানি জনগণ পরমাণু শক্তির শান্তিপূর্ণ ব্যবহারের সুফল থেকে কোনোভাবেই বঞ্চিত হবে না। সোমবার ১৯ মে ইরানের রাষ্ট্রীয় সংবাদ মাধ্যম ইরনা এক প্রতিবেদনে জানান, রাজধানী তেহরানে ইরাকের উপপ্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী ফুয়াদ হোসেনের সঙ্গে এক দ্বিপাক্ষিক বৈঠকে এই মন্তব্য করেন পেজেশকিয়ান। বৈঠকে পেজেশকিয়ান বলেন, ইরানের পরমাণু প্রযুক্তি সম্পূর্ণভাবে শান্তিপূর্ণ উদ্দেশ্যে ব্যবহার করা হবে, বিশেষ করে স্বাস্থ্যসেবা, কৃষি, শিল্প খাতে। এ নিয়ে বাইরের কোনো শক্তির চাপ আমাদের অবস্থানকে বদলাতে পারবে না।